নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমী এশিয়া পাহাড়ি দেশগুলোর মধ্যে যে যুদ্ধ চলছিল, যে যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা ইরানের ওপর নিত্য নতুন মিসাইল প্রয়োগ করে যুদ্ধে যে রেকর্ড গড়েছিল, তারই মাঝে এসে পড়লো আরও একটা যুদ্ধের আলটিমেটাম। হ্যাঁ, আরও একটা যুদ্ধে আলটিমেটাম এসে পৌঁছে গেছে। আবার অপরদিকে যদি আপনারা দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যে 48 ঘন্টা সময় দিয়েছিলেন, আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে, হ্যাঁ 6 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে বড় কিছু কি ঘটনা ঘটতে চলেছে। কারণ যে 48 ঘন্টা টাইম দিয়েছিলেন সেটা কিন্তু আগামীকাল কিন্তু সেই টাইমটা শেষ হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন এখানে, এই 6 এপ্রিল সন্ধে 6টা থেকে 8টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বার্তা ছিল ইরানের উদ্দেশ্যে যে ইরান, তোমরা আমাদের শর্ত মেনে নাও আর স্টেট অফ হরমুজ সকলের জন্য ওপেন করে দাও, না হলে বড় সমস্যা তৈরি করবো, আর এমন সমস্যা তৈরি করব যেটা ইরান ইতিহাসে সারা জীবন মনে রাখবে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ছিল। আর ট্রাম্পের এই বক্তব্যকে অনেকে নানান ধরনের নানান রূপে ব্যাখ্যা করেছে। কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প যদি আপনারা দেখেন 21শে মার্চ তখন 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল। তারপরে কি হলো, 5 দিন যুদ্ধবিরতি নেওয়ার সময় দিয়েছিল। তারপর আবার 5 দিন যুদ্ধবিরতি নেওয়ার সময় দিয়েছিল। তাহলে মাঝখানে যদি দেখি আমরা মার্চ মাসে 20 তারিখের পর থেকে সময় কেনা বেচা চলছিল, কিন্তু যুদ্ধ কিন্তু জারি ছিল, একে অপরে আক্রমণ কিন্তু জারি ছিল, কিন্তু সাথে সাথে সময় কেনা বেচা দিয়ে কিন্তু চলছিল। এবার ফাইনালি 6 এপ্রিল পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই 6 এপ্রিল 2026 সেই সময় কিন্তু এসে পৌঁছে গেছে। আবার অপরদিকে এটাও বলা হচ্ছে যে 10 দিনের যে মোট সময়সীমা ছিল সেটা শেষ হতে চলেছে। কেন বললাম, দেখুন ডোনাল্ড ট্রাম্প লাস্ট যে 5 ডেজ দিয়েছিল সেটারও একটা সময়সীমা রয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের নিজের করা পোস্ট দেখুন, এবার নিজের করা পোস্ট কি বলছে ডোনাল্ড ট্রাম্প, আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলে দিই, এই আর্টিকেলটা একটা জম্পেস একটা আর্টিকেল হতে চলেছে, আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে দেবো প্রত্যেকটা বিষয়। তার আগে যারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন, ভিডিওটাকে লাইক করে নেবেন। আর একটা দুঃখের বিষয় যে এই চ্যানেলে ভিউজ প্রচুর হয় কিন্তু সাবস্ক্রাইব আপনারা করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইবে আমাদের কাছে এক একটা আশীর্বাদ। তো আমাদেরও ভালো লাগে, আমাদের পরিবার বড় হচ্ছে, আপনারা আমরা মিলেই তো এই পরিবার, আর কি আছে পরিবারে। তো একটা রিকোয়েস্ট, যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা এই আর্টিকেলটা একদম অথেন্টিক ওয়েতে আমরা আলোচনা করে নিই। এবার প্রশ্ন এখানে, এখন প্রশ্ন হচ্ছে এবার কি সত্যি আমেরিকা এমন কিছু করবে ইরানের ওপর যেটা ইরান কখনো কল্পনা করতে পারেনি এবং বিশ্বের জন্য একটা অস্থিরতা পরিবেশ তৈরি করে দেবে। কেন বলছি কথাটা, কারণ আছে। কারণ একদিকে যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন, ইরান কি সেই হুমকিতে ভয় পেয়ে গেছে, নাকি ইরানও পাল্টা হুমকি দিয়ে এবং নিজের প্রস্তুতি আরো স্ট্রং করে ফেলছে? আর এখানেই মিডিয়া অনেক রকম অনেক কথা বলছে, নানান আর্টিকেল ছাপা হচ্ছে, যে পরিষ্কারভাবে এখানে মিডল ইস্টের পত্রিকাগুলো দেখেন আপনারা, সেখানে বলা হচ্ছে যে ইরান এমন একটা জায়গায় পজিশন চলে গেছে যে আমেরিকা থেকে থ্রেট খেতে খেতে সেটাকে তারা হজম করে ফেলেছে। এখন যদি আমেরিকা হামলাও করে, ইরান কিন্তু পাল্টা হামলা করবে, যেটা প্রত্যেকটা ম্যাগাজিন একটার পর একটা নানান ধরনের তথ্য দেখুন, ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশিত হচ্ছে। এবার আসি আমাদের মেন বড় ঘটনা, কি ঘটনা ঘটেছে দেখুন আপনাদের সামনে, সেই বিষয়টাকে নিয়েও আমরা তুলে ধরেছি। বিষয়টা হয়েছে আমেরিকার ফাইটার জেট যেটা গেছিল ইরানের ওপর হামলা করতে, ইরান কি করেছে, সেই ফাইটার জেটটাকে একটা ব্লাস্ট করেছে এবং একটা ফাইটার জেটকে নামিয়েছে, যেটা আমেরিকার 20 বছর ইতিহাসে প্রথমবার শত্রু দেশে আমেরিকা ফাইটার জেট নামিয়েছে কোনো একটা দেশ, তার নাম হচ্ছে ইরান। এবার প্রশ্ন হচ্ছে এখানে, এখানে ইরান দাবি করেছে তারা দুটো ফাইটার জেট নামিয়েছে, কিন্তু আমেরিকা পরবর্তীকালে গতকাল সন্ধেবেলায় স্বীকার করেছে যে হ্যাঁ তাদের 2জন পাইলট নিখোঁজ আছে। 2জন পাইলট, সংখ্যাটা একটা নয়, দুটো পাইলট নিখোঁজ আছে। এবং যখন আমেরিকায় তথ্য জানালো যে ফাইটার জেট ইরানের মধ্যে ক্র্যাশ হয়েছে, এই তথ্যও কিন্তু আমেরিকা জানিয়ে দিয়েছে। এবং ফাইটার জেটগুলো ভেঙে পড়ার পর এই একটা পাইলট ইরানে ইনজেক্ট করে মাটিতে নেমে পড়েছে, আর তাকে উদ্ধার করার জন্য
এই দুই পাইলটকে উদ্ধার করার জন্য আমেরিকা একদম জান প্রাণ লাগিয়ে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে দিয়েছে। প্রশ্ন কি হয়েছে, আমেরিকা তাদের হেলিকপ্টার পাঠিয়েছে, ফাইটার জেট সব কিছু পাঠিয়েছে যে তাদেরকে উদ্ধার করার জন্য, এবং একজন ফাইটার জেটকে কি করেছে আমেরিকা উদ্ধার করেছে, আর একজনকে এখনো খুঁজে পায়নি। আর যখন খুঁজে পায়নি, নিখোঁজ আছে, তখনই তার পরপরই ইরান ঘোষণা করে দিল যে আমেরিকা যে ফাইটার জেট ইনজেক্ট করে ইরানের মধ্যে নেমেছে, সেই ফাইটার জেটকে যে খুঁজে দেবে ইরান তাকে প্রচুর পরিমাণে উপহার দেবে ঘোষণা করে দিয়েছে। যার ফলে এখন ইরানের সাধারণ মানুষরাও এই পাইলটকে এই খোঁজার জন্য সবাই এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে খুঁজে বের করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 20 বছরের ইতিহাস যে আমেরিকা কখনো ফাইটার জেটকে কেউ নামিয়েছে, 20 বছরের ইতিহাস সেটা কিন্তু ইরান ভেঙে দিল। অপরদিকে আপনারা দেখবেন এই যে 20 বছর ইতিহাস যে ভেঙে দিল আমেরিকার জন্য, এটা একটা অপমানের জায়গা একটা হয়ে দাঁড়িয়েছে। সাথে সাথে যখন এই দুটো ফাইটার জেট যখন ভেঙে পড়েছে, তারপর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস অফিস থেকে বা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো প্রেস মিটে কোনো বক্তব্য আসেনি, কোনো বক্তব্য আসেনি। কিন্তু আমেরিকা স্বীকার করেছে যে তাদের দুটো ফাইটার জেট তা ইরানের মধ্যে ধ্বংস হয়েছে, ইরান নামিয়েছে, একজন পাইলটকে উদ্ধার করা গেছে আর একজনকে উদ্ধার করা যায়নি, খোঁজ চলছে। এর ফলে যে দুটো ফাইটার জেট গেছিল তাতে কি হয়েছে দেখ, ফাইটার জেট ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ড্যামেজ হয়েছে, ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধে, যেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি পরিমাণ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এখানেই বড় প্রশ্ন, ইরান কিভাবে আমেরিকার ফাইটার জেটকে নামালো, কিভাবে সম্ভব যে আমেরিকা তাদের গর্ব F-35 F-15 মতো জেট যাদের কাছে রয়েছে, যেটা আমেরিকা বারবার বিশ্বের সমস্ত দেশের সামনে স্বীকার করে যে এমন মিসাইল তাদের কাছে রয়েছে, এমন ফাইটার জেট রয়েছে যেগুলো তাদের রাডারে পর্যন্ত, শত্রু দেশের রাডারে পর্যন্ত ধরা পড়বে না। তাহলে ইরান কিভাবে অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে, রাডারে কিভাবে এলো? তাহলে কি প্রশ্ন করা হচ্ছে এখান থেকে যে বিভিন্ন আর্টিকেল নানান তথ্য আসছে, তাহলে রাডার কিভাবে এলো? ইরান কি রেডিও অ্যাক্টিভ অবজেক্ট ডিটেক্ট করতে পারছে? প্রশ্ন এটাই, কারণ আমেরিকা ফাইটার জেট খুব দ্রুত গতিতে যায়, রেডিও এফএম কিন্তু ধরা যায় না। তাহলে তাকে ইরান ডিটেক্ট করলো কিভাবে করে দেখালো? এখানেই বলা হচ্ছে যে হয়তো ইরান হিট এবং সেন্সারকে কাজে লাগিয়েছে, এবং সম্ভবত 3টে সিস্টেমকে হয়তো ইরান এখানে কাজে লাগিয়েছে। এক, তাদের মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ইরান বলে সব থেকে ভয়ঙ্কর ডিফেন্স সিস্টেম, তাদের কাছে নাকি রয়েছে মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। না হয় ভার্বা মিসাইল দিয়ে এই ফাইটার জেট নামিয়েছে। এবার ভার্বা নামটা শুনেছেন আপনারা নিশ্চয়ই, যারা এই চ্যানেলটা ভালোবাসেন। ভার্বার মিসাইল সিস্টেমটা কে দিয়েছে? রাশিয়া। রাশিয়ার এই ভার্বা মিসাইল সিস্টেম দিয়ে হয়তো নামিয়েছে। অপরদিকে না হয় HQ-98 যেটা চীন পাঠিয়েছে, সেটা দিয়ে হয়তো ইরান এইরকম কাজ করে দেখিয়েছে। বিশেষ করে যেটা বলা হচ্ছে যে ইরানের মাজিদ সিস্টেম, যেটা 8 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত টার্গেট করতে পারে, নতুন প্রযুক্তি, হয়তো ইরান এইটাকেও কাজে লাগিয়ে দিতে পারে। তাহলে বর্তমান সময়ে টেকনোলজি নিয়ে কোন লেভেলের যুদ্ধটা চলছে বুঝতে পারছেন আপনারা? কোন লেভেলের যুদ্ধটা চলে গেছে। এবং ইরান দাবি এটাও করেছে যে আমরা নতুন এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, অর্থাৎ আমেরিকার আকাশে একচেটিয়া আধিপত্য আর নেই, সেটা কিন্তু ইরান পরিষ্কারভাবে গতকাল প্রেস মিট করে কিন্তু জানিয়ে দিয়েছেন। অপরদিকে আমেরিকা তাদের পাইলটকে বাঁচাতে দিন রাত অপারেশন চালিয়ে গেছে, রাতেও কিন্তু কি করেছে, ফ্লেয়ার লাইট ব্যবহার করে খোঁজ চালিয়েছে। খবর এসেছে যে একজন পাইলট উদ্ধার হয়েছে এবং আরেকজনের খবর কিন্তু অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। আর পুরো ঘটনা আমেরিকা F-35 ধরা পড়লো, আমেরিকা F-15 ধরা পড়লো, এতে আমেরিকার কোথাও না কোথাও একটা ইমেজে একটা বড় ধাক্কা এলো। কারণ অপরদিকে যদি আপনারা আরো একটা বড় ঘটনা দেখেন, তাহলে দেখতে পাবেন ইরান কুয়েতে আক্রমণ করে দিয়েছে। কারণ ইরান জানিয়েছে কুয়েত হচ্ছে আমেরিকার সাপোর্টার। আমেরিকা এবার কি করবে? আমেরিকা যেটা করলো, সমস্ত স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা বন্ধ করে দিল, যাতে ক্ষয়ক্ষতির বিষয়গুলো লুকানো যায়।
আর একদিকে ট্রাম্প, অপরদিকে ট্রাম্প কি করছে, ভুয়ো একটা গ্রাফ প্রকাশ করেছিলেন গতকাল, আমি আপনাদের ভিডিও করেছিলাম, সেই বিষয়টা নিয়ে এখন আর যেতে চাইছি না, তাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে। ইরানের চূড়ান্ত সিদ্ধান্ত যে এই যুদ্ধ থামবে কার নির্দেশে কেউ জানে না, কবে থামবে কেউ জানে না, কখন থামবে কেউ জানে না। আর সিজফায়ার, যুদ্ধ বন্ধের নীতি, সেটাও কিন্তু ইরান প্রত্যাখ্যান করেছে, এবং প্রত্যাখ্যান করে ইরান স্পষ্ট ভাষা হুমকি দিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার জন্য বড় একটা সারপ্রাইজ রেখেছি। তাহলে কি সেই সারপ্রাইজ? কারণ যুদ্ধ যদি হয়, যুদ্ধই চলছে, যুদ্ধ যদি আরো দীর্ঘ সময় ধরে চলে, তাহলে সেখানে মানুষের কান্নার হাহাকার, অর্থনৈতিক হাহাকার ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না, আর ফল ভোগ করতে হয় সাধারণ মানুষদেরকে। তাহলে কিসের সারপ্রাইজ রেখেছে ইরান? প্রশ্নটা হয়ে যায় এই জায়গায়। আর ভয়ঙ্কর বিষয় হলো যে ইরানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বুশরা নিউক্লিয়ার প্ল্যান্ট, সেই বুশরা নিউক্লিয়ার প্ল্যান্টে যখন আমেরিকা আক্রমণ করেছে, আমেরিকার বক্তব্য যে বুশরা নিউক্লিয়ার প্ল্যান্টকে তার ধ্বংস করে দিয়েছে, ওখান থেকে যদি রেডিয়েশন লিক হয়ে যায়, তাহলে শুধুমাত্র ইরান সমস্যায় পড়বে এটা নয়, ইরান তো পড়বেই পড়বে, সাথে সাথে ইউএই, কাতার, বাহারিন, জর্ডান সবাই আক্রান্ত হবে। কারণ নিউক্লিয়ার বিপর্যয় ঘটতে পারে, কারণ রেডিয়েশন ছড়িয়ে যেতে পারে, আর রেডিয়েশন ছড়িয়ে গেলে মানুষের শরীরে নানান ধরনের রোগের দানা বাঁধবে। এবার শেষ একটাই প্রশ্ন, এই 6 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 8টার পর কি হবে? ডোনাল্ড ট্রাম্পের তো আলটিমেটাম শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা কি পাল্টা ভয়ঙ্কর ইরানের উপর হামলা করবে, নাকি ইরান পাল্টা ঘুরিয়ে ইরান, আমেরিকা বা ইসরায়েল বা মিডল ইস্টের ঘাঁটিগুলোতে হামলা করবে? পুরো বিশ্ব এখন শুধুমাত্র অপেক্ষায় আছে। আপনি কি ভাবছেন? আপনার ভাবনা চিন্তা সকলের সামনে তুলে ধরুন। আর এই যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে কিন্তু একটা অর্থনীতি বড় ধাক্কা, যার ফলে সেখানে দেখা যাচ্ছে যে ইরান তো আগেই দাবি করে দিয়েছে যে আমেরিকার যে সমস্ত কোম্পানিগুলো মিডল ইস্টের মধ্যে আছে, যেমন আপনাকে বলি ফ্লিপকার্টের মতো কোম্পানি, মেটা, গুগল যারা আছে, তাদের অফিসগুলোকে তারা আক্রমণ করবে। আর যদি তাদের অফিসগুলো আক্রমণ হয়, তাহলে বহু আমেরিকা কর্মী এবং বহু লোকাল মানুষ, স্থানীয় মানুষ আহত নিহত ঘটনা আসবে, যার ফলে বড় বড় কোম্পানিগুলো মিডল ইস্টকে এখন সেফ জোনে আর দেখছে না, আনসেফ জোন ঘোষণা করে দিয়েছে। অপরদিকে চীনকে তো একটা ট্রাস্ট ইস্যু আছে, তাহলে এখন সেফ জোন হচ্ছে ভারত। কারণ ভারত ভাই কারোর দিকে থাকে না, ভারত শান্তি জায়গা ভাই, পরিষ্কারভাবে ভারত নিউট্রাল আছে এই যুদ্ধ নিয়ে, না ইসরায়েল হয়ে কিছু বলেছে না ইরান হয়ে কিছু বলেছে, পরিষ্কারভাবে ভারত নিউট্রাল আছে, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। তাহলে এই মুহূর্তে সব থেকে বড় সেফ জোন হচ্ছে ভারত, আর বড় বড় কোম্পানিগুলোই এখন টার্গেট করে ভারতকে, চলো ভারতে গিয়ে ইনভেস্ট করো, ভারতে গিয়ে ইনভেস্ট করো, আর এইখানেই ইনভেস্ট হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, আগামী 10-25 বছর অর্থনীতি একটা বড় চাঙ্গা হয়ে যাবে। আর অর্থনীতি এবং কোম্পানি, বর্তমান সময় যদি আপনারা দেখেন, সমস্ত কোম্পানির টার্গেট একটাই, এখন বাড়ি থেকে বসে ওয়ার্ক ফ্রম হোম জব, এবং সাথে সাথে এআই এক্সপার্ট কারা, যারা এআই এক্সপার্ট তারাই কিন্তু মার্কেটে রাজ করছে। বর্তমান সময় এটাই দেখা যাচ্ছে যে এআই যদি আপনি শিখতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আপনার মাইনে এমনিই চলে আসবে, কারণ আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আপনি শুধু প্রম্পটিং দিয়ে দিন, আর আপনার হয়ে রোবট আপনার হয়ে কাজ করে যাচ্ছে। তো যারা গুরুজনরা দেখছেন, সন্তানের জন্য অনেক খরচা করেছেন, অনেক মানে ভালো জায়গায় জামা কাপড় কিনে দিয়েছেন, রেস্টুরেন্টে পাঠিয়েছেন, এবার বলবো সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পরিষ্কারভাবে বড় বড় কোম্পানি ভারতেও চলে এসেছে, ভারতে বহু বড় বড় কোম্পানি আছে। এখন মিডল ইস্ট ছেড়ে ইউরোপে তো কর্মী নেই, ওয়ার্কারের অভাব, এখন সবাই কিন্তু এখন ভারতে আসছে। অতএব কোম্পানির জব এখন ভাই যদি এআই শিখতে পারে, মার্কেট তার, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা সে ইনকাম করতে পারবে। আপনি মাধ্যমিক পাস হন, আপনি উচ্চ মাধ্যমিক পাস হন, আপনি গ্র্যাজুয়েশন পাস হোক, আপনি বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে এআই শিখুন। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9338131334, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। সেই গ্রুপে আমি অডিওর মাধ্যমে এআই ব্যাচে কীভাবে অ্যাডমিশন নেবেন সমস্ত প্রসেস আমি আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে অথেন্টিক ওয়েতে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।